আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি শহীদ সরোজিনী মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে এখন পড়াশোনা করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা যদি মেডিকেলে পড়তে চাও তাহলে আর কি এইচএসসি থেকেই তোমাদের কীভাবে আগানো উচিত, কীভাবে তোমাদের পড়াশোনা করা উচিত। তো দেখো, তুমি একজন মেডিকেল প্রত্যাশী, তুমি ইন্টারে ভর্তি হয়েছো এবার ফার্স্ট ইয়ারে। তো সবার আগে তোমাকে জানতে হবে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এইটার কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম, এখানে কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন হয়, কয় মার্কের কোয়েশ্চেন হয় এবং সেগুলো কী ধরনের, এমসিকিউ নাকি শর্ট কোয়েশ্চেন, এটা তোমাকে জানতে হবে। কয় ধাপে পরীক্ষা হয় সেগুলো জানতে হবে। শর্ট করে বলে দিই, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, এই 5টা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসে, 100টা এমসিকিউ। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্ন তোমাকে জানতে হবে। তুমি মেডিকেল এক্সাম দেবা, তা তোমাকে জানতে হবে না? দ্বিতীয়ত হচ্ছে, এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রিপারেশন নিতে তোমাদের আসলে কোন বইগুলো পড়া উচিত। তো মনে করো এই বায়োলজির জন্যই, এই বায়োলজি ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, রাইটারদের অভাব নেই, অনেক রাইটারের বই আছে। কোন রাইটারের বই পড়বা তোমরা? সবগুলো বই পড়া সম্ভব না। তোমরা যে কোনো একটা মেইন বই পড়বা, একটাকে মেইন বই হিসাবে, আর বাকিগুলো থেকে যা দরকার অল্প একটু সেগুলো পড়বা। তো রাইট বইটা বাছাই করতে হবে, যে কোনো বই পড়া যাবে না। যেমন মনে করো বায়োলজি দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল স্যারের বই, প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বই, ফিজিক্সের জন্য ইসহাক স্যারের বই, কেমিস্ট্রির জন্য পড়তে হবে কোনটা, হাজারিনাক স্যারের বই। তারপর ইংলিশের জন্য যে কোনো বই পড়তে পারো, জিকের জন্য MP3 পড়লেই এনাফ। তো সঠিক বইটা বাছাই করে তোমাদের পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে দাগানো বই পড়া। দাগানো বই কি ডাইরেক্ট কিনতে পাওয়া যায় না, সেরকম না ব্যাপারটা। এটা হচ্ছে ইন্টারনেটে এই দাগানো বইয়ের পিডিএফগুলো পাওয়া যায়। তো মনে করো কেমিস্ট্রিতে তো মনে করো অনেক বড় বই, অনেক ইনফরমেশন আছে, বা ফিজিক্সে ধরো অনেক ইনফরমেশন আছে, অনেক কিছু আছে। তো সব কি আমাদের দরকার? সব আসলে দরকার না। তো কোনটা দরকার সেটাও দাগানো বইয়ে মার্ক করা থাকে যে এই লাইনটা ইম্পর্টেন্ট। তো আমরা পড়ার সময় কি করব, সেই লাইনগুলোকে দাগিয়ে রাখবো বইতে এবং সেগুলো মুখস্থ করে ফেলবো অথবা মনে রাখবো, আর বাকি লাইনগুলো জাস্ট রিডিং করে যাব। তো এটা হচ্ছে দাগানো বই পড়ার উপকারিতা। তো এই দাগানো বই নিয়ে আমার বিভিন্ন ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো আমার ভিডিওস থেকে দেখে নিতে পারো। জিকেই পড়ে এগিয়ে রাখা। দেখো এইচএসসিতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা সাবজেক্টই আছে, অনেকখানি পড়া তোমার হয়ে যাবে। আর তুমি যদি একটু চালাক হও তাহলে ওই পড়াটা, ওই মনে করো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যা পড়তে হয় সেগুলো তোমার এইচএসসি লাইফে পড়েই তুমি এগিয়ে রাখতে পারো, এটা বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু জিকে মানে কি জেনারেল নলেজ এবং ইংলিশ, এইটা একটু ডিফারেন্ট, এখানে একটু ভিন্ন ধরনের কোশ্চেন আসে। আর সাধারণ জ্ঞান তো আমাদের এইচএসসি সিলেবাসেই নাই। তো কী ধরনের কোশ্চেন হয়, কি আসে, সেগুলো আমরা এই জিকে এবং ইংলিশ বইটা পড়বো সেখান থেকে। তো জিকের জন্য তো বললামই, আর ইংলিশের জন্য বললাম, এইসব বই পড়বা এবং সেখান থেকে অল্প অল্প করে সপ্তাহে তুমি একটা দিন 2 ঘন্টা সময় দাও, বা প্রত্যেকটা সাবজেক্টে 1 ঘন্টা করে সময় দাও। তোমার হাতে 2 বছর সময় আছে যদি তুমি ফার্স্ট ইয়ার হয়ে থাকো, আর সেকেন্ড ইয়ারে থাকলে তো 1 বছর সময় আসে। এটাও অনেক সময়। ওই শেষে 1.5 মাস মানে 2 মাস বা 2.5 মাস ওই সময় এটা পড়ার চেয়ে তুমি এখন অল্প অল্প করে পড়ে রাখো, দেখবো ওই সময় জাস্ট রিভিশন দিচ্ছ, তখন গায়ে কোনো প্রেশারই লাগবে না। পাঁচ হচ্ছে একটা মেডিকেল কোশ্চেন ব্যাংক কেনা এবং সেটা থেকে প্রিপারেশন নেওয়া। মেডিকেল কোশ্চেন ব্যাংকে কী থাকে, যে মেডিকেলের কোশ্চেন সেগুলো আর কয়েকটা বিগত অনেক বছরের এগুলো দেওয়া থাকে, এবং প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক কী কী কোশ্চেন আসে সেখান থেকে সেগুলো দেওয়া থাকে। তো এটা কেন দরকার? কোশ্চেন কি রিপিট হয় না? কোশ্চেন আর কি তেমন রিপিট হয় না, কিন্তু টপিকগুলো রিপিট হয়। মনে করো তুমি বোটানির একটা চ্যাপ্টার পড়তেছো, সেই চ্যাপ্টারে তো অনেক টপিক আছে, কিন্তু মনে করো ডিএনএ থেকে অনেক কোশ্চেন আসে, আর ডিএনএর ভিতরেও একটা নির্দিষ্ট টপিক থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো সেই টপিকগুলো থেকে দেখবা ওই মেডিকেল কোশ্চেন ব্যাংকে অনেক কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলো তুমি কী করবা, ওই বইতে মার্ক করে রাখবা, বা MAT লিখে রাখবা, যেটা মেডিকেল থেকে, মেডিকেল কোশ্চেন ব্যাংক মানে মেডিকেলে এগুলো প্রশ্নগুলো এসেছে। তাহলে কী হবে, যখন তুমি আবার রিভিশন দেবা বইটা, দেখবা না এখানে তো অনেক কোশ্চেন আসছে এখান থেকে, তো ওই লাইনগুলো তুমি বারবার ভালো মতো পড়বা এবং ওই জায়গাগুলো থেকে আসবে, কারণ ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা থেকে কোশ্চেন হয়, সব জায়গা থেকে ওই এলো পাতারি কোশ্চেন হয় না। 6 হচ্ছে ডিফারেন্ট রাইটারদের বইয়ের অনুশীলনের MCQ পড়া। তোমাদেরকে কি বললাম, যে একটা মেন বই পড়ো,
আর বাকিগুলোর কী করবা, অন্যান্য যে রাইটারদের বই আছে সেখান থেকে জাস্ট অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে সেগুলো পড়ো। সেগুলোই পড়লে কী হবে, দেখবা কমন পড়ে গেছে অনেক। তো আমি আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলি, আমি হাজারিনাক স্যারের বইটা ভালো মতো পড়ছিলাম, কিন্তু কবির স্যারের বইটা ওইটা তেমনভাবে কোনো কিছু পড়া হয় নাই। ওইটার শেষে যে এমসিকিউ থাকে সেটা ওরকমভাবে পড়া হয়নি কেমিস্ট্রি। তো কী হয়েছিল আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে, সেখানে কবির স্যারের বইয়ের ওই অনুশীলনীর এমসিকিউ অনেকগুলো দিয়ে রাখছিল, 6-7টার মতো দিয়ে রাখছিল। তো সেগুলো পড়ি নাই, আর ওখানে আন্দাগুন্দা দেওয়াও লাভ নাই, ওই যা দিচ্ছে আন্দাগুন্দা ভুল গেছে, আবার অনেকগুলো দিতে পারিনি, তো ওইখানে 6-7 মার্ক কিন্তু মিস হয়ে গেছে। তো এরকম ভুল করবে না। তো অন্যান্য রাইটার যে যে বইগুলো আছে সেখান থেকে কী করবা, অ্যাটলিস্ট হলেও অনুশীলনের এমসিকিউগুলো প্র্যাকটিস করে রাখবা। 7 নাম্বার, এটা হচ্ছে ভালো টিউটর বা মেন্টরদের কাছে আর কি পড়া। তো মনে করো তুমি মেডিকেলে পড়তে চাও, তাহলে তুমি এমন কারো কাছে পড়ো যারা মেডিকেলে পড়ে বা মেডিকেলে পড়াশোনা শেষ করছেন, তুমি তাদের কাছে পড়ো। ওই মনে করো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তেছে, বা মনে করো তাদের কাছে ওটা পড়ার থেকে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছে, সেখানে পার করেছে, মেডিকেলে পড়াশোনা করছে, তুমি তাদের কাছে পড়ো, দেখবা তোমাদের প্রিপারেশন নেওয়াটা একটু সহজ হয়ে যাবে। এবং তাদেরকে বলে রাখবা যে ভাইয়া আমি ওখানে মেডিকেলে চান্স পাইতে চাই, আমাকে সেভাবে পড়ান। তারা তোমাকে ওই দাগানো বই, তারপরে কোথা থেকে কতটুকু আছে সেগুলো আর কি ভালো মতো জোর দিয়ে বুঝাই দিবে এবং পড়ানোর সময় বলে দিবে। আবার মনে করো তুমি বুয়েটে পড়তে চাও, এখন তোমার মেডিকেলের ভাইয়ের কাছে পড়ে তো লাভ নাই। আবার মনে করো তুমি মেডিকেলে পড়তে চাও, এখন তুমি বুয়েটের ভাইয়ের কাছে পড়ে তো লাভ নেই। তো এই জিনিসটা খেয়াল রাখবা। ছন্দ, ট্রিক্স এগুলো ব্যবহার করে পড়া। তো দেখো বায়োলজিতে অথবা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে যেগুলো থেকে মেডিকেল কোয়েশ্চেন আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, দেখবে অনেক ইনফরমেশন, এগুলো আর কি এমনি পড়ে মনে রাখা যায় না। কিন্তু মনে করো একটা ছন্দ দিলা, ছন্দ দিয়ে মনে করো বা যে কোনো একটা ট্রিক্স দিয়ে তুমি সেগুলো মনে রাখতে পারলা। যেমন মনে করো অরীয় প্রতিসাম্যতা, এইটার কী কী উদাহরণ আছে, এগুলো থেকে কোয়েশ্চেন আসলো। এখন মনে করো তোমার কিছু মনে আসতেছে না, কিন্তু একটা ছন্দ মনে করো তুমি পড়ে রাখছিলা, ওরে আনমনা জলে হারায় না। তো ওরে থেকে অরীয় প্রতিসাম্যতা, আনমনা থেকে সি অ্যানিমন, জলে থেকে জেলিফিশ, হারায়না থেকে হাইড্রা। তাহলে এভাবে কিন্তু ছন্দ দিয়ে তুমি ওটার ভিতরে যা আছে সবগুলো মনে রাখতে পারো। তো এই ছন্দ ট্রিক্স এগুলো ব্যবহার করে পড়তে হবে। 9 নম্বর হচ্ছে ফ্রি লেকচারগুলো করা। অনেকেই টাকার অভাবে মনে করো কোচিংয়ে ভর্তি হতে পারে না, তো তাদের জন্য এই ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক এগুলো অনেক ভালো একটা সোর্স। এখানে অনেকে ফ্রি কোর্সগুলো ছেড়ে দেয়, অনেকে ফ্রি লেকচার ছেড়ে দেয়, তো সেগুলো তুমি ব্যবহার করতে পারো। সেগুলো কমপ্লিট করলেও তোমার পড়া অনেকখানি হয়ে যাবে। তো মনে করো আমি আমার কথাই বলি, আমি ওই শেষ 3 মাসে তখন কিন্তু কোনো মেডিকেল অ্যাডমিশন এটার জন্য যে কোচিংগুলো আছে সেগুলোতে ভর্তি হয়নি। আমি এইচএসসিতেই মনে করো মেডিকেল একজন ভাইয়ের কাছে পড়ছিলাম, অনলাইনেই পড়ছিলাম, রাকিব স্যার, উনি চট্টগ্রাম মেডিকেল কলেজের। তো উনি আমাকে বায়োলজি, কেমিস্ট্রি ওগুলো সব ভালো মতো সেখানে পড়াই দিছিল। তারপরে মনে করো জিকে ইংলিশ বলে দিয়েছিল এভাবে পড়বা, কিন্তু তিনিও ক্লাস দিচ্ছিলো, কিন্তু অনেক লম্বা ক্লাস ছিল, সেগুলো তাই আমি করি নাই। আমার মানে কম টাইমে আরও ভালো মতো পড়া উচিত মানে দরকার ছিল আমার। তো আমি কী করছি, ইউটিউব বলো, টেলিগ্রাম বলো, বিভিন্ন জায়গায় সার্চ করে মনে করো উদ্ভাস, রেটিনা, তারপরে মেডিকো, এসবের দেখবা অনেক ভিডিওই ইউটিউবে আছে। তো জিকেরও অনেক ভিডিও আছে, তো আমি কী করছি সেই সব ভিডিও থেকে পড়ে ফেলছি। মনে করো যেটা আমি যে ভাইয়ের কাছে পড়তাম উনি 10 ঘন্টায় পড়াইছে, তো ওই ভিডিওগুলো থেকে আমি 3 ঘন্টায় পড়ছি। এরকম টাইম বাঁচাতে হবে, কারণ সেই সময় বেশি টাইম ছিল না, কিন্তু তোমাদের হাতে কিন্তু অনেক টাইম। তোমরা যত বড়ই ভিডিওগুলো হোক তোমরা কিন্তু আস্তে আস্তে দেখে শেষ করে ফেলতে পারবা। তো অবশ্যই ফ্রি লেকচারগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা পড়ে ফেলবা, কিন্তু পাইরেসি করো না। ওই ভিডিও বা লেকচার এসব পাইরেসি করে উল্টা মনে করো মানুষের বদদোয়া নিবা, তারপরে এগুলো জড়ানো কিন্তু ঝামেলা, আইনি ব্যাপার স্যাপারও আছে। 10 নম্বর হচ্ছে অনলাইনে যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে, মেডিকেলের যে প্ল্যাটফর্ম, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা যে কোনো সাবজেক্ট ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে যোগ দেওয়া। এবং দেখবা সেখানে তারা কী করে, বিভিন্ন টিপস দেয়, তারপরে বিভিন্ন ফ্রি লেকচার দেয়, অনেক সময় ফ্রি সেশন করে, বা অনেক সময় ডিসকাউন্ট দিয়ে অথবা কোনো প্রাইস হিসাবে তাদের কোর্সেও নিয়ে নেয়। তো সেই সব জায়গায় যদি তুমি ওই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যুক্ত থাকো, দেখবা অনেক হেল্প পাচ্ছ, তুমি আপডেটেড থাকতে পারতেছো অনেক। আবার অনেক ইনফরমেশন মনে করো বইয়ে চেঞ্জ হয়ে যায়, সেগুলো আর কি তারা ওখানে আগে আগে লিখে দিতে পারবে। মনে করো তুমি তো আর সবসময় নিউ এডিশনের বই কিনতে পারবে না, তো এখানে তো অনেক স্টুডেন্ট, তো তারা আর কি মেসেজ দিয়ে দিল যে গ্রুপে যে এই ইনফরমেশনটা এখন তো চেঞ্জ হয়ে গেছে, কোনটা পড়বো। তো সেখানে ভাইরা বলে দেয় যে এটা সঠিক, তোমরা এটাই পড়ো, বা আপডেটেড ভার্সনেরটাই পড়ো, বা আগের ভার্সনেরটাই পড়বা। এটা কিন্তু
তুমি সহজে জানতে পারবা যদি ওইসব প্ল্যাটফর্মগুলোতে মানে যুক্ত হয়ে থাকো। তাহলে এই ছিল কয়েকটা কথাবার্তা। তো এগুলো যদি তোমার এইচএসসি লাইফ থেকে তুমি ফলো করো তাহলে কী হবে, তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আর কি পাস করার বা চান্স পাওয়ার তোমার একটা খুব ভালো সুযোগ আছে। তো ভালো মতো পড়তে থাকো, আশা করি ইনশাআল্লাহ তুমি মেডিকেলে চান্স পাবে।